السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ورتل القرآن ترتيلا. وقال تعالى في موضع آخر: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. فقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আজকে মূলত আমরা যে বিষয়টা পড়ব, আমাদের আগস্ট মাস থেকে একটা কোর্স শুরু হওয়ার কথা। যে কোর্সটা আমরা অলরেডি সার্কুলেশন করেছি, সেটা হচ্ছে আমাদের রিসাইটিং কোরআন ব্যাচ 2। এই ব্যাচ 2 আমরা মূলত আপনাদেরকে আমাদের এই ক্লাসে কোন বিষয়গুলো পড়াবো, কিভাবে পড়াবো, তার একটা ওভারঅল আমরা একটা বিষয় ইনশাল্লাহ আমাদের এই ক্লাসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যে আমরা আসলে আমাদের কোর্সটাকে কিভাবে করতে চাচ্ছি এবং কাদের জন্য। আমরা একদম শুরু থেকে আমরা বলেছিলাম আমাদের কোর্সটা হচ্ছে একদম যারা পড়তে পারেন না বা ভুলে গেছেন তাদের জন্য, একদম অ্যালফাবেট থেকে এটা আমরা শুরু করবো ইনশাল্লাহ। সেই হিসাবে আমরা প্রথমেই আমাদের আহ, একটু যদি আমরা পরিচিত হয়ে নেই। আমি মুফতি ইসমাইল ইয়াকুব। আমি কবি ব্যাকগ্রাউন্ড, আমি যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে মাওলানা ইফতা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ, এবং আমি আসসালাম একাডেমির একজন ইনস্ট্রাক্টর। সেই হিসাবে আমরা আজকে যে বিষয়টা পড়বো, একদম শুরুতেই যেটা আমরা 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 যদি আরবি পড়তে চাই বা আমরা যদি কোরআন পড়তে চাই, একটা হচ্ছে পড়তে পারি না, আমরা পড়া শুরু করতে চাচ্ছি, তাই না? তাহলে শুরু করাটা যদি আমাদের এরকম হয় যে আমাদের অ্যালফাবেট গুলো আমরা খুব সুন্দরভাবে পড়তে পারতেছি, তাহলে আমাদের তিলাওয়াত তাজবিদ সহ সুন্দরভাবে হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা জেনারেল শিক্ষিত মানুষ এবং আমরা এরাবিয়ান না। আমাদের উচ্চারণ বা আমাদের পড়ায় একটু লেকিং থাকতে পারে, সেটা কোনো বিষয় না। বাকি আমরা যেন শুদ্ধটা এবং সুন্দরভাবে পড়াটা যেন আমরা পড়তে পারি, এই চেষ্টাটুকু আমাদের থাকতে হবে। যেটা শুদ্ধ সেটা যেন আমরা জানি, এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে। তো প্রথমেই এখান থেকে অ্যালফাবেট গুলো যেহেতু বাংলায় লেখা আছে, একটু আমি এখান থেকে দেখে তারপর আমরা আবার টাইপিং এ যাব। সেখানে একদম বড় বড় করে আমরা দেখব কিভাবে আমরা বিষয়গুলো পড়ি। এবং কিছু হরফ থাকবে, এগুলো আমরা গতানুগতিক যে হরফগুলো থাকবে এর চেয়ে একটু ভিন্ন, এগুলো আমরা আপনাদেরকে আলাদা ইন্ডিকেট করে এমফাসিস করে দিব ওইগুলোর উচ্চারণটা কিভাবে আমরা করব। তো আমরা কথা না বেরিয়ে আমরা একদম মূল ক্লাসেই চলে আসছি। এখন এই জায়গায় যদি আমরা দেখেন তাহলে এখানে দেখবেন এগুলো হচ্ছে অ্যালফাবেট, অ্যারাবিক অ্যালফাবেট। এবং এখানে আমরা যেটা করেছি, বাংলা এবং আরবি দুইটা উচ্চারণকে আমরা এখানে কম্বিনেশন করেছি দুইটারই, যেন আমরা বাংলায় কিভাবে বলতে পারি, আরবিতে এটা কিভাবে লেখা থাকে, এই দুইটাই যেন আমরা চিনতে পারি। এখন কথা হচ্ছে যারা আমরা একেবারে আরবি পারি না, তারা তো আর বুঝবো না যে কিভাবে আরবিতে লেখা থাকে, তাই না? বাকি উচ্চারণ করলে দেখবেন ওই লেখাটাই চলে আসতেছে। যেমন প্রথমেই যদি আমরা এখানে দেখি, এই যে যে অ্যালফাবেটটা, এটাকে আমরা নর্মালি বলি আলিফ। এখানে বাংলায় কিন্তু এর উচ্চারণ লেখা আছে, তাই না? আলিফ, পাতলা করে জাস্ট উচ্চারণ হয়ে যাচ্ছে আলিফ, নর্মাল। বা, বা শুধুমাত্র যদি আমরা ঠোঁট বন্ধ করে আবার ওপেন করে দিই তাহলে বা উচ্চারণ হয়ে যাচ্ছে বা, তাই না? বা, এই যে ব আকার, বা, তা, থা, একটু পাতলা করে উচ্চারণ করে করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে আলিফ, বা, তা, থা। এইখানে একটু লং করে উচ্চারণ করতে হবে, কেন হবে রিজনটা কি আমরা সামনে দেখবো, হ্যাঁ। জিম, একটু লম্বা করে বলবো আমরা এখানে, জিম। হা, এই হরফটা একটু গলা থেকে যদি আমরা নিয়ে আসি তাহলে একদম প্রপারলি এটা উচ্চারণটা হয়ে যাবে। হা, হা, এটা এইভাবে উচ্চারিত। এই জায়গায় এসে দেখুন আমরা এখানে বাংলায় যখন লিখছি,
এই প্রত্যেকটাতে আমরা কিন্তু আকার দিয়ে লিখতেছিলাম, তাই না? ত আকার তা, স আকার সা, এইভাবে আমরা বলতেছিলাম। কিন্তু এখানে এসে আর খ আকার খা বলতেছি না, এখানে শুধুমাত্র খটাকে রেখে দেওয়া হচ্ছে। হ, এইটাকে অনেকেই খা বলে ফেলে। যদি এটাকে খা বলে তখনই মানে এই আরবি বর্ণের উচ্চারণটা প্রপারলি হয় না। তাহলে এটাকে আমরা হ, হ, হ্যাঁ, এইভাবে বলবো আমরা। এটাকে আকার দিয়ে পড়বো না, তাহলে খটা এক নাম্বার আকার দিয়ে পড়া যাচ্ছে না। এরপরে দাল, দাল, র। এই যে যখন আমরা র পড়তেছি তখনও কিন্তু আকার দিইনি, তাই না? র, এখানেও আমরা আকার দিইনি, তার মানে এটা একটু অন্যরকম। বাকি অন্যান্য যে বর্ণগুলো ছিল তাদের চেয়ে একটু ভিন্ন এরা। এটা হচ্ছে র, জা, এটা একদম আগের গুলোর মতোই জা। সিন, শিন, সদ। এই যে এই জায়গায় দেখুন সাদ বলতেছি না আমরা, হ্যাঁ, সদ, দদ, ত, জ, নট জা, হ্যাঁ, যা বলা যাবে না, জ, আইন, গাইন, হা, কফ। কফ বলবো আমরা, নট কাফ। কাফ বলবো না, হ্যাঁ। যদি কাফ বলি তাহলে এই জায়গায় আরেকটা কাফ আছে, এটার সাথে একদম মিলে যাবে। কাফ, এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে কফ। কফ, এটা হচ্ছে লাম। পাতলা করে জাস্ট বলে দিলে উচ্চারণ হবে লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা। হামজা, এই যে হা, এই হাটাকে যদি আমরা একদম বড় করে শ্বাস নিয়ে ছেড়ে দেই, মুখ খুলে ছেড়ে দেই, বাতাস ছেড়ে দেই, তাহলে এই হা হয়ে যাবে। যেমন আমরা ওই যে অনেক সময় কাউকে যদি হারিয়ে দিই, তাই না, হা হা বলি না আমরা, হা হা। এই যে এই হা, হ্যাঁ, এই হাটাই বই বলে ফেলবো আমরা, জুকার হা বলে এটাকে অনেকেই। এই হাটাকে একদম বাতাস ছেড়ে দিয়ে বলবেন হা, হা, হামজা, ইয়া, ইয়া। এই ছিল আমাদের অ্যালফাবেটের উচ্চারণ। আমরা অ্যালফাবেট গুলো এইভাবে নর্মালি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমরা এইভাবে পড়বো। এবং যদি আপনারা খেয়াল করেন তাহলে অবশ্যই দেখবেন যে যেই হরফগুলোতে আমরা লাল দাগ দিয়ে রেখেছি সেই হরফগুলোতে কিন্তু আকার উচ্চারণ হয় নাই, তাই না? এই রতে হয় নাই, সদে হয় নাই, দদে হয় নাই, ত, এই লা, জতে হয় নাই, আইনে হচ্ছে না, কফে হচ্ছে না। তার মানে যে হরফগুলোতে নর্মালি আকার দিয়ে পড়া যাচ্ছে না সেই হরফগুলোকে অলরেডি আমরা এখানে মার্কিং করে ফেলেছি। ঠিক আছে, এই হরফগুলোতে আমরা কখনোই আকার দিয়ে পড়বো না, হ্যাঁ, মাঝামাঝি রেখে পড়ে ফেলবো। খ, র, সদ, দদ, ত, জ, কফ, এরকম। অ্যালফাবেট গুলো বুঝলেন আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্য থেকে একজন একটু অ্যালফাবেট গুলো বলেন তো। আমরা কি অ্যালফাবেট গুলো চিনি? এখানে আমরা চারজন আছি, আমরা কি অ্যালফাবেট গুলো চিনি আলহামদুলিল্লাহ প্রত্যেকেই? ওকে, যদি আপনারা কাইন্ডলি একটু শেয়ার করেন তাহলে আমাদের আগানো সহজ হবে। আমরা কি অ্যালফাবেট চিনি? ওস্তাদ, এবং চিনি সবগুলো। রাইট, অ্যালফাবেট গুলো আমরা চিনি, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের অ্যালফাবেট। এখন যারা চিনেন না তাদেরকে একটু পড়ে চিনে ফেলতে হবে। আর আমরা যারা চিনি তাদের জন্য তো রিভিশন হয়ে যাবে, আমরা চিনতেছি এবং এগুলো আবার যখন আমরা পড়তেছি আমাদের রিভিশন হচ্ছে। নর্মালি আমাদের উপকারটাই হচ্ছে, তাই না? যেমন এই জায়গায় যখন আমরা আসব, যদি এখানে আমি অনেক বড় করে রেখেছি, ওকে, এই জায়গায় দেখুন আমরা যখন লিখতেছি আলিফ, এই যে আলিফ, আলিফ, এটা হচ্ছে আলিফ, তাই না? আলিফ। আমরা এই জায়গায় বাংলা এবং আরবিতে কিভাবে লিখে দেখে আসলাম, এখন জাস্ট আমরা বলতেছি আলিফ কি, এটা আলিফ। আমার সাথে একটু বলতে পারেন, তাই না, যদি আপনাদের কোনো প্রবলেম না হয়। আলিফ এটা, এটাকে আমরা কি বলবো? বা। বা। বা, কি বা। বলবো এটা? বা। বা, বা,
দেখুন এই সিমিলার শেপটা এটাই থাকবে, জাস্ট উপরে এটা ডট ছিল, নিচে উপরে দুইটা ডট চলে আসবে, এটা হয়ে যাবে তা। কি এটা? তা। 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 হ্যাঁ, আলিফ তা। বা তা। তা। এটা হচ্ছে সা। কি সা। এটা? সা। সা। দেখুন আমরা যখন সা বলতেছি আপনারা কিন্তু বলেন তো আমার সাথে সা। 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 যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে পাতলা উচ্চারণ হচ্ছে, এটা জিহ্বা গিয়ে উপরের দাঁতের আগাতে গিয়ে টাচ করতেছে, তাই না? এটা নর্মাল উচ্চারণ করলেই রেখে যাবেন আপনারা। সা হচ্ছে, তাই না? সা। জিম, এটা কি বলেন? জিম। জিম। এটা হচ্ছে জিম। হ্যাঁ। এখন এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে এই জিমকে আমরা এত টেনে কেন পড়তেছি? হ্যাঁ, টেনে পড়ার কারণ হচ্ছে আমরা এটা, যদিও আমরা আরেকটু পরে বলবো এটা, যেহেতু আমরা আপনাদেরকে এই ক্লাসে কিভাবে পড়াবো এটা বলতেছি, এই জন্য আমরা একটু ওইটাও শেয়ার করি। যেমন কথার কথা, যদি আমি জিমটাকে লিখি তাহলে নর্মালি আমি জিম লিখবো হচ্ছে এইভাবে। হ্যাঁ, জিম এইভাবে লিখবো। এখন আমরা যখন শব্দের শেষ হরফে যাই তখন কিন্তু আমরা থেমে যাই। তাহলে এখানে আমি কি বলতেছি? জিম। হ্যাঁ। এখন এই জায়গায় মনে রাখবো যে এটা একটা হরফ যেটাকে টেনে পড়তে হয়, আমরা সামনে এগুলো পড়বো ডিটেলস। এই ইয়া, এটাকে টেনে পড়ার একটা রিজন হচ্ছে যখন এই যে এটা জেরের পরে থাকে তখন এটাকে টেনে পড়তে হয়। আর এরকম ইয়া, এই মাদের যে আমরা মাদ করতেছি, বেসিক মাদ বলে এটাকে, এরপরে যদি আবার কোনো হরফে থামা হয় সেটাকে অন্তত 3 আলিফ লং করে পড়তে হয়। এই জন্য কিন্তু এই যে জিম বলতেছি আমরা কেন, এই হরফটাকে তো টেনে পড়তেছি, এই যে এইটার কারণে। ঠিক আছে, বুঝতে পারলাম। জাস্ট এটা এমনিতেই বলে দেওয়া, আমরা এটার সাথে পরিচিত হলাম। জিম। এইখানে আবার হা, একালিফ টান, হা, তাই না? এটাকে কি বলবো আমরা? হা নাকি খ বলুন তো? এটাকে যদি আমরা কেউ খা বলি তাহলে ভুল হবে না? ভুল হয়ে যাবে। এটা কি হবে? খ। দাল। খ। দাল। র। জা। সিন। নর্মাল ওই যে জিমের মতো। শিন। সদ। দদ। এইভাবে। হ্যাঁ, সদ। দদ। ত। ভ। আইন। গইন। ফা। কফ। কাফ। লাম। মিম। নুন। ওয়াও। ওয়াও। এই যে এটা হচ্ছে হা। এই হাটা আমরা এইভাবেও দেখতে পাবো। হ্যাঁ, হা দুই ভাবে থাকবে। হা আমরা যখন পড়ায় যাব দেখবেন তখন দুই ভাবে আমরা লেখা পাবো। এরকমও থাকবে আবার এরকমও থাকবে, হা দুইটাই হা। হ্যাঁ, হামজা, ইয়া। এখন এই যে হামজা, এই হামজাটা যদি আমরা দেখবো এরপরে, কিন্তু জাস্ট এখানে একটু দেখিয়ে যাচ্ছি। হামজাটা নর্মালি আমরা এই কয়টা চেহারায় কিন্তু পাবো। আলিফের উপরে থাকবে কখনো, কখনো আলিফের নিচে থাকবে, কখনো ওয়ের উপরে থাকবে, কখনো ইয়ার উপরে থাকবে। এইভাবে হামজাটা আমরা পাবো। এখন কখন কিভাবে হবে আমরা তখন আপনাদেরকে বলে দিব সহজে। যদি হামজার উপরে জবর থাকে তখন নর্মালি আলিফের উপরে থাকবে হামজাটা। যদি জের থাকে তাহলে নিচে থাকে। কখনো হামজার পূর্বে পেশ থাকে তখন হামজাটা এরকম থাকে, অথবা হামজাতে যখন পেশ আসে তখন ওয়ের উপরে লেখা হয়। কখনো এই হামজার পূর্বে জেদ থাকে তখন এরকম করে লেখা হয়। এক কথায় এই হামজাটা কখনো আলিফকে তার চেয়ার বানাচ্ছে, কখনো ওয়াওকে, কখনো ইয়াকে। তো আমরা অ্যালফাবেট গুলো দেখলাম এখান থেকে। অ্যালফাবেট গুলো আপনারা সবাই ক্লিয়ার? এখানে কারো কোনো ডাউট, প্রশ্ন? আশা করি নেই, তাই না? এখন আসুন আমরা এখান থেকে আপনাদের সাথে একটু আমরা দেখি যে আমরা বিষয়টা বুঝতেছি কিনা, যে আমরা এই হরফগুলো যখন আমরা কোরআনে আসবে বা আমরা কোরআনে যখন যাব তখন আমরা এগুলো চিনতে পারতেছি কিনা। হ্যাঁ, বা কোরআনে যখন আমরা হরফগুলো দেখব কখন আমরা কোন চেহারা বা কোন স্টাইলে এগুলো দেখবো, এটা একটু দেখি। প্রথমে এখানে এই যে বিসমিল্লাহ, এটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? এইটা কি শব্দ? এটা এটা হচ্ছে বা, তাই না?
এই যে এটা দেখুন সিন, আমরা সিন কিরকম দেখলাম, এরকম দেখে আসলাম তাই না, এরকম দেখে আসলাম, কিন্তু এখানে এই যে এটা হচ্ছে সিন বলতেছি। তার মানে কি, আমরা অ্যালফাবেটে যেরকম দেখলাম, যখন লিখাই শব্দগুলো আসবে তখন লেখাতে আসার পরে শব্দের মধ্যে চেঞ্জ আসবে, অনেক পরিবর্তন হবে। সেগুলো কিভাবে হয় সেটাও আমরা দেখাবো আপনাদেরকে। এই যেটা হচ্ছে মিম, হ্যাঁ, এই আলিফ, এইগুলো হচ্ছে লাম, মাঝখানে লাম চলে আসতেছে। এটা হচ্ছে র, হা, মিম, নুন, আবার র, তাই না? ওই যে আমরা জিমে লম্বা করেছিলাম, আমরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলি, তাই না? নর্মালি আমরা যারা জানি না কোনো কিছু, পারি না, তারাও কিন্তু লম্বা করে পড়ি, রহিম বলি। এই যে এখানে ওই রুলসটা এখানে অ্যাপ্লাই হয়, এই জন্য এটাকে লম্বা করে পড়তে হয়, তাই না? এরপরে যদি আমরা দেখি আলহামদু, এখানে যে লামটা কেমন হয়ে গেল, তাই না? ডালটা দেখুন ঠিকই থাকে, ডালটা মূলত তার পূর্বের সাথে জাস্ট একটু জয়েন হয়ে যায়, কিন্তু এর পরের সাথে ডাল কখনোই জয়েন হয় না। তাহলে ডাল সম্পর্কে কথা কি, ডাল তার পূর্বের সাথে কানেক্ট হয় কিন্তু তার পরের সাথে কখনোই কানেক্ট হয় না, ডাল। এখন এই যে হরফগুলো, এইগুলো যখন লিখায় থাকে তখন আসলে আমরা কিভাবে এগুলো দেখবো বা কিভাবে আমরা চিনবো? কথার কথা দেখুন, যদি আমরা দেখি বা, এই কয়েকটা বা যদি আমরা একসাথে লিখি তাহলে কেমন হয় দেখেন। এই যে একটা বা লিখলাম, আরেকটা বা লিখলাম, ঠিক আছে? এই যে বা দেখুন, প্রথম যখন বাটা আসতেছে তখন এরকম হচ্ছে বা, মাঝখানে যখন আসতেছে তখন জাস্ট এরকম একটা দাঁতের মতো, এই যে এই জায়গায় এটাই হচ্ছে বা, তাই না? এটা হচ্ছে মাঝখানে যখন আসবে, যখন শেষে আসতেছে তখন আবার এক মাথা আছে, এই মাথা নেই, এটা নেই, শুধু এটা থাকতেছে। এই হচ্ছে এই হরফগুলো চেনার একটা বড় উপায়। তাহলে এই যে বা যে শেপের হবে, যদি বা বুঝে যাই আমরা তাহলে তা এবং থা বুঝে যাব। পার্থক্য কতটুকু দেখুন, আমরা পার্থক্য দেখি এখানে। এই যে তা লিখলাম কয়েকবার, তার মানে কি, তাতে বার মতোই কিন্তু হচ্ছে, জাস্ট উপরে দুইটা ডট চলে যাচ্ছে। সিমিলার দেখুন এখানে যে আমরা থা দেখি, এই যে থা, তাহলে দেখবেন তিনটা ডট আসতেছে শুধু। তার মানে কি, এর মানে হচ্ছে এই যে আলি, এই যে বা, তা এবং সা, এগুলো হচ্ছে একটা শেপের হরফ। এগুলো শুধু ডট দিয়ে এগুলোর পরিচয় আমাদেরকে ভিন্নভাবে নিতে হবে, বাকি এগুলো সিমিলার শেপের হরফ। এরপরে এই যে আবার দেখুন এখানে জিম, হা, খ, এগুলো কিন্তু একই শেপের হরফ, ভিন্ন কোনো কিছু না, এগুলো সেম একই শেপ, তাই না? যেমন এখানে আমরা দেখি এই যে জিমটাকে কয়েকবার লিখি, দেখুন কেমন হয়। এই যে এটা হচ্ছে জিম, তাই না? আবার লিখলাম, তাহলে প্রথমটা কি বাঁকা হয়ে পরেরটাতে লেগে যাচ্ছে, তাই না? আবার লিখলাম, এরকম হয়ে যাবে, হ্যাঁ। তাহলে জিম তারপরের সাথে কানেক্ট হয়ে এরকম হয়ে যায়। এরকম যখন পড়া এরকম আসবে তখন যেন আমরা কনফিউশন না হয় বা কনভিন্স না হয়, কনফিউশন না পড়ে যায় যে জিম তো আমরা পড়লাম এরকম, তাহলে এখানে এটা আবার জিম কিভাবে হয়, তাই না? এই এই কনফিউশন যেন আমাদের না আসে। তাহলে জিম আমরা যদি বুঝে যাই তাহলে এই যে হা, খ, দাল, এই সবগুলোই কিন্তু বুঝে যাব, তাই না? জিম ক্লিয়ার থাকলে বাকিগুলো ক্লিয়ার থাকবে। এবং আমরা আপনাদের সাথে যে নোটটা শেয়ার করেছি, এই জায়গায় আপনারা যদি দেখেন তাহলে ওই জায়গায় আমরা দেখব যে এখানে নর্মালি আমরা ওই জায়গায় আমরা আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা এই হরফের একদম যখন প্রথম থাকবে হরফটা তখন কিরকম হয়, ইন্ডিভিজুয়াল থাকলে কিরকম হয়, যখন মাঝামাঝি চলে আসে হরফটা মাঝখানে আসে তখন কিরকম হয়, হ্যাঁ। এই যে আমাদের এই নোটে যদি একটু স্ক্রল করে ওস্তাদ স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে, বাকি সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন? দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। রাইট, ওকে। এখান থেকে এই যে এই শব্দটা যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখবেন আমরা এখানে এই প্রত্যেকটা শব্দকে ইন্ডিভিজুয়াল ভাবে আমরা রেখে দিয়েছি। এখানে এই যে আলিফকে ইন্ডিভিজুয়াল রাখা হয়েছে, বা কে রাখা হয়েছে, তা কে রাখা হয়েছে, তাই না? এখন এগুলো যখন শব্দের শুরুতে আসতেছে তখন এইভাবে কানেক্ট হচ্ছে, মাঝখানে যখন আসবে তখন এইভাবে কানেক্ট হয়, হ্যাঁ, যখন শেষে থাকে তখন এইভাবে কানেক্ট হয়। জাস্ট এগুলো যদি আমরা
একটু কয়েক নজর দেখি, কয়েকবার একটু দেখি, তাহলে আমাদের এগুলো চলে আসবে এবং আমরা তখন এগুলো বুঝবো। এবং এই যে এখানে যদি যখন একসাথে থাকবে তখন কিরকম থাকে, এইভাবে একদম শেষ পর্যন্ত এখানে দেখানো হয়েছে। এই যে এখানে সবগুলো আপনারা পেয়ে যাবেন এখানে এইভাবে, হ্যাঁ, যে এই শব্দটা কোন শব্দটা কিভাবে আসতেছে, যদি আপনি কয়েকদিন একটু ভালো করে চোখ বোলান, ইনশাল্লাহ দেখবেন এগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ, তাই না? তাহলে আমরা কি দেখলাম? তাহলে হরফগুলোর উচ্চারণ দেখলাম, এবং এই হরফগুলো নর্মালি আমরা যখন পড়বো তখন পড়াই কিন্তু একটু ভিন্ন রকম থাকবে, তাই না? ভিন্ন রকম থাকে, তখন লেখাটা একটু ভিন্ন রকম হয়। ওইটাও আমরা এখান থেকে দেখলাম এবং চিনলাম। আমরা এখানে জিম দেখলাম, আমরা সিন দেখি। এই যে দেখুন সিন হয়ে যাচ্ছে এরকম তিনটা করে মাথা চলে আসছে, তাই না? এই যে মাঝখানে তিনটা মাথা চলে আসছে, এটা সিন। হ্যাঁ, সিন, এটা সিমিলার সিন এরকম থাকবে, হ্যাঁ। এরপরে যদি আমরা দেখি সদ, এই যে সদ এরকম হয়ে যাবে, সদ। সদ এরকম হলে দত সেম, শুধুমাত্র একটা ডট চলে আসবে, তাই না? এরপরে যদি আমরা দেখি ত, ত, এই তটা খুবই ইজি, দেখুন এই যে ত এরকম হয়ে যাবে, ত। তোর মাথা ঠিকই থাকে, তো আমরা চিনবো, তো বোঝা যায়। আইনটা ডিফিকাল্ট, আইনটা একটু খেয়াল করতে হয়। এটা আইন যখন মাঝখানে আসে দেখেন কেমন হয়। এই যে শুধুমাত্র কখনো আমরা দেখবো এই যে এই মাথাগুলো কখনো শুধুমাত্র দেখতে পাবো, এগুলো আইন, বুঝতে পারলেন? এখন এগুলো যখন এই যে এই প্রত্যেকটার উপরে ডট চলে আসলে সেটা গইন হয়ে যাবে। যেমন এই যে দেখুন আমি গইন লিখি, এই যে এগুলো হচ্ছে গইন, হ্যাঁ। আইন এবং গইন এগুলো সিমিলার শেপের হরফ। এরপর এখান থেকে আমরা ওই যে কফ বললাম, কফ এবং ফা, ফা এগুলো সেম শেপ। যেমন দেখি আমরা কফ, এই যে এই গোল চিহ্নটাই ঠিক থাকবে, গোল চিহ্নটা থাকবে, শুধুমাত্র এটা ডট চলে আসবে, এরকম হয়ে যাবে যদি কখনো হয়। এটা কিন্তু কফ, তাই না? একটা ডট থাকলে যদি এরকম থাকে এবং একটা ডট থাকে তাহলে ফা। তাহলে কফ এবং ফা এই দুইটা কিন্তু আমরা চিনতে পারলাম, তাই না? এই যে ফা দেখুন এরকম হবে ফা। তাহলে কফ এবং ফা সেম, মাঝখানে যখন আসতেছে, শুরুতে যখন আসতেছে, তাই না? শেষে যখন আসে তখন একটু ভিন্নতা আছে, কফে গোলটা বেশি হয়, ফাটা একটু কম হয়। বাকি মাঝখানে আসলে কিন্তু একই, শুধু ফাতে একটা ডট থাকতেছে আর কফে ডাবল ডট চলে আসতেছে, এইটা এইভাবে একটু বুঝতে হবে। এরপর এখানে এই যে এই কাফ, এই যে কাফটা, এই কাফটা একটু কয়েকটা চেহারায় আসে। যেমন এই যে দেখুন আমরা যদি দেখি কাফটাকে, এটা হচ্ছে কাফ, তাই না? এরপরে দেখুন এই যে এটাও কাফ, সে মাঝখানে এই যে এ- এরকম হয়ে যাবে, যখন শুরুতে আসতেছি তা অন্য একটা সাথে যুক্ত হয় এমন হয়ে যাবে, হ্যাঁ। কাফ মাঝখানে আসলে এরকম হয়ে যাবে, এই যে বাঁকা, কনুর মতো বাঁকা হয়ে যাচ্ছে এখানে, তাই না? আমাদের হাতের যে কনুই আছে এই কনুয়ের মতো বাঁকা হয়ে যায় এরকম, হ্যাঁ, মাঝখানে যখন আসতেছে এই কাফটা। তো ইন্ডিভিজুয়াল ভাবে যখন কাফকে দেখি তখন এরকম দেখবো, আর মাঝখানে আসলে কাফটা এরকম হয়ে যাচ্ছে, তাই না? এবং সর্বশেষ আমরা দেখলাম হা। আপনারা এই হাটা দেখছেন, হ্যাঁ। এই হাটা কখনো এরকম হয়ে যাবে, আবার কখনো শব্দের শেষে আসলে এরকমও থাকবে, হ্যাঁ। এটাও কিন্তু হা। তাহলে আমরা আমাদের অ্যালফাবেটের একদম একটা ওভারভিউ, কি কি পরিবর্তনগুলো এগুলো হইতে পারে, এটা এখান থেকে দেখলাম। এটা আমরা ক্লিয়ার, তাই না? এরপরে আমরা এগুলো পড়ার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হবে সেটা হচ্ছে আমাদের জবর জের পেশ এগুলোর সাথে পরিচিত হতে হবে, এবং এগুলো দিয়ে এগুলোকে আমাদের উচ্চারণ করতে হবে। জবরকে যদি আমরা চিনি তাহলে খুব সহজে হচ্ছে এই যে এরকম একটা লম্বা টান, হরফের উপরে এরকম একটা লম্বা টান থাকবে, সেটা জবর। নিচে যদি এই টানটা চলে আসে তাহলে সেটা জের, এই যে নিচে চলে আসবে তখন সেটা জের। এরকম মাথাটা একটু গোল হয়ে যদি এরকম থাকে তাহলে সেটা পেশ। জবর জের এটা হচ্ছে পেশ। এখন দেখুন একটা শব্দের মাঝে যখন এই জবর জের পেশ আসবে তখন সেগুলো প্রনাউন্সিয়েশনটা কিরকম হয় আমরা একটু দেখি। যেমন প্রথমে একটা বা আমরা নিলাম, তাই না? তো বাতে যদি আমি জবর দিই তাহলে বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু, এরকম এই রিদমটাকে সব হরফের মধ্যে আমরা নিয়ে যাব। যেমন এখানে আপনারা একদম আপনাদের কমন সেন্স থেকে বলে ফেলতে পারেন এখন, তাহলে তা জবর কি হবে? তা হবে। তাজের কি হবে? তি হবে। তা পেশ টু, টু হবে। এরকম সিমিলার, তা জবর
সা হবে, সাজের সি হবে, সাপেশ সু হবে। এই যে অ্যালফাবেট গুলো চেনার পর এবং এই হরফগুলো একটার সাথে আরেকটা যেভাবে যখন কানেক্ট হচ্ছে, এই কানেক্ট হওয়ার যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলো পরেই কিন্তু আমরা আপনাদেরকে এই জের জবর পেশ এগুলো চিনানোর চেষ্টা করব এবং এগুলোর দ্বারা শব্দকে কিভাবে উচ্চারণ করতে হয় ওই জিনিসটা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে। ঠিক আছে? এবং সবশেষে দেখবেন আমরা একটু টেনে পড়তেছি কিভাবে। ঠিক আছে, আমরা একটু কিভাবে টেনে টেনে পড়তেছি এই বিষয়টা আমরা ক্লিয়ার থাকবো। একদম নর্মাল কথা হচ্ছে আমরা টেনে যখন পড়বো কিভাবে, যখন দেখবেন এই যে জবর, এখানে জবর আসছে, জবরের পরে আলিফ থাকলেই একটু টেনে পড়তে হবে, তাহলে বা আলিফ জবর বা, এরকম টান দিয়ে পড়তে হবে। তাহলে তা যে তা আলিফ জবর কি হবে? তা, তা আলিফ জবর কি হবে? থা, এরকম হবে। সিমিলার এরকম। এরপরে যদি আমি বাতে পেশ দেই তাহলে বা, এরপরে যদি ওয়াও থাকে আবার একটা, এই যে এখন ওয়াবে এই যে আমরা চিহ্নটা দেখতে পাচ্ছি, এই চিহ্নটা কিন্তু আমরা এখনো দেখি নাই, তাই না? আমরা জবর, জের এবং পেশ দেখলাম। এই যে যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলে সাকিন বলে, সাকিন। হ্যাঁ, আমরা ওই যে আমাদের নোটে নোটে পাবো ইনশাল্লাহ, এটাকে বলা হয় সাকিন। এই সাকিনটা সব সময় তার পূর্বেরটাকে ধরে উচ্চারণ করতে হয়। দেখুন এখানে যদি আমি শুধুমাত্র ওয়াইয়ের উপর সাকিন দিয়ে রেখে দেই তাহলে আমরা সারা জীবন চেষ্টা করলেও সেটাকে উচ্চারণ করতে পারবো না। তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে? তার পূর্বে, সাকিনের পূর্বে অবশ্যই কোনো হরকত থাকবে। হরকত মানে হচ্ছে জবর জের পেশ এর যে কোনো একটা থাকবে। ঠিক আছে, অবশ্য থাকতেই হবে, না থাকলে সে উচ্চারণ হবে না। এবং সে ওই পূর্বের যে হরকতটা থাকবে সেই হরকতটাকে ধরে ওই হরকতের উপরে মাথা হাত দিয়ে তখন সে উচ্চারিত হবে। যেমন এখানে দেখুন এই যে আমরা যখন পড়তেছি বা ওয়াও পেশ বু, এটা পড়তেছি, তাহলে এই যে ওয়াও এর যে সাকিন সেটা উচ্চারণ মানে কি? লম্বা করা। এখানে লম্বা হচ্ছে শুধু বু, এইভাবে বলতেছি, তাই না? সিমিলার যদি আমরা দেখি, এই যে বাতে জের দিলাম, এরপরে যদি ইয়া সাকিন দেই, ইয়া সাকিন, এই যে ইয়া, এটা সাকিন দিলাম, তাহলে এখানেও এই সাকিনটা ইন্ডিভিজুয়াল ভাবে কিন্তু উচ্চারণ হচ্ছে না। হচ্ছে কি উচ্চারণ? হচ্ছে না, বরং তার পূর্বেরটার সাথে ধরে উচ্চারণ করতে হবে। তাহলে কি হবে এখানে? বি, বা, বু, বি, এইভাবে হবে। যেমন যদি আমরা দেখুন, যদি আমরা এখানে আসি, এখানে এখন আমরা এগুলো এখান থেকে আমরা দেখতে পাবো। আমরা এই যে কোরআনে চলে আসলাম এখানে, তাই না? তাহলে এই যে এখানে দেখুন হাতে জের চলে আসছে, তাহলে এখানে সাকিন। অতএব এই যে সাকিন যেটা আসছে, সাকিনটাকে কি করতে হবে? হা দিয়ে ধরতে হবে, হা দিয়ে ধরে তারপরে বলতে হবে। হ্যাঁ, হেই, হেই, এভাবে বলতে হবে। হাত দিয়ে ধরে তারপর বলতে হবে। তার মানে কি? সাকিন যখনই থাকবে তখন তার পূর্বেরটার সাথে ধরে তারপরে বলতে হবে। এই যে এখানে লামে সাকিন আছে, তার মানে কি? এখানে এই বা গিয়ে এই লামকে ধরে ফেলবে। এখন কথা হচ্ছে তাহলে এখানে এই আলিফ কেন ধরলো না লামকে, তাই না? আরবিতে এই যে কোরআনে যত জায়গায় দেখবেন হরকত, হরকত বলতে আমরা কি বুঝছি? জবর জের পেশ থাকে না, আমরা আরেকটা পড়বো সেটা হচ্ছে তাসদিদ বলে, এরকম থাকে। হ্যাঁ, ত্রিশূলের মতো এরকম থাকবে, এটাকে তাসদিদ বলে। এগুলোর কোনো একটা যদি কোনো হরফে না থাকে তাহলে ওই হরফটা আরবিতে সাইলেন্ট থেকে যায়, সেটার উচ্চারণ হয় না। আমরা যদি খেয়াল করি বা লক্ষ্য করি তাহলে এখানে দেখব এই যে আলিফ, এই আলিফের মধ্যে জবর নেই, জের নেই, পেশও নেই, সাকিনও নেই, এরকম তাসদিদও নেই। তার মানে কি এগুলোর কোনোটাই যেহেতু নেই অতএব এটা সাইলেন্ট, এই জন্য এটা উচ্চারণ হবে না। তাহলে এটা যদি উচ্চারণ না হয় তাহলে কোনটা উচ্চারণ হবে? তার পূর্বে যেটা আছে সেটা উচ্চারণ হবে। এই জন্য এই বা এর সাথে এটাকে উচ্চারণ করা হচ্ছে বিল। হ্যাঁ, এই বার জের গিয়ে এই লামকে ধরতেছে, ধরে তখন উচ্চারণ হচ্ছে বিল। অন্যথায় কিন্তু এই লামকে উচ্চারণ করা সম্ভব না, পসিবল, কোনোভাবেই পসিবল না, তাই না? আল্লাহ তাআলা যে বলতেছেন যে এই কোরআন এত পাওয়ারফুল কেন, দেখেন এখানে শুধুমাত্র একটা সাকিন হরফ যদি এভাবে লিখে দেওয়া হয় পড়া যায় না, এটাও কিন্তু কোরআনের বড় একটা মুজিজা, তাই না? শুধু এই সাকিনটাকে পড়তে পারতেছেন না, তার পূর্বের সাথে কোনো একটাকে রিলেট করে তখন আপনাকে পড়তে হচ্ছে। এরপরে এই যে এখানে আমরা এই যে সাইনগুলো দেখবো, এই প্রত্যেকটা সাইনের সাথে আমরা পরিচিত হব। এরকম যখন একটা সাইন থাকবে হরফের উপরে
এটাকে টেনে পড়তে হবে, এক আলিফ টেনে পড়তে হবে। এই যে এখানে জবর পাচ্ছি, জবরের পরে এখানে এই যে নর্মালি আলিফ, আলিফে কোনো কিছুই নাই, তার মানে কি আলিফটাকে টেনে পড়তে হবে। এরকম এই সবগুলো ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তাহলে আপনারা এই যে আমরা টেনে পড়ার যে একটা রিজন দেখলাম এখান থেকে, যে তিনটা ভাবে টেনে যদি আমরা পড়ি, তাহলে এই তিনটাই টেনে পড়া। বাকি টেনে পড়া খুব সহজ। আমরা এরকম কিছু সাইন দেখব, কখনো এরকম একটা সাইন দেখব, এই যে সাইনটা হবে এই টাইপের একটা সাইন থাকবে। এই সাইন যখন কোনো হরফে থাকবে তখন এটাকে তিন আলিফ টেনে পড়তে হবে। এরকম থাকলে আমরা কোরআনে যেটা পড়বো, এরকম থাকলে চার আলিফ টেনে পড়তে হবে। বাকি এই দুইটাকেই তিন আলিফ চার আলিফ টেনে পড়া যায়। এটা আমরা সাইন দেখিয়ে বুঝবো। রিজন আছে, এটার প্রত্যেকটার পিছনে গ্রামার আছে, ওই গ্রামারে আমরা যাবই না, না দেখেই আমরা দেখবেন আমরা বলে ফেলতে পারতেছি। এই জায়গায় আমরা যখন নামাজে তিলাওয়াত শুনি, তখন দেখবেন ইমাম সাহেব একদম এই সূরা ফাতিহা শেষে যখন আসে, এসে তখন বলে ওয়ালাদ বলে, তাই না? এই দতে এত লং কেন করে, এত লম্বা কেন করে? এই জায়গায় দেখবেন দদের উপরে এই যে একটা চিহ্ন, হ্যাঁ, এই চিহ্নটাই হচ্ছে চার আলিফ টানতে হয়। এই জন্য সেখানে অনেক লম্বা করে তখন বলে। এই টাইপের চিহ্নটা থাকবে, হ্যাঁ, এই টাইপের থাকবে, চার আলিফ টেনে পড়তে হবে। বুঝতে পারলাম আমরা? তাহলে যদি আমি আরেকটা সূরা নেই দেখেন, তাহলে আমি প্রথমে কি বললাম, দুইটা সাইনের কথা বললাম। ফার্স্ট সাইন হচ্ছে আমরা যখনই জবর পাবো, জবরের পরে যদি আলিফ থাকে তাহলে এক আলিফ টানতে হবে। যখন আমরা পেশ পাবো, পেশ, এই পেশের পরে যদি ওয়াও থাকে, ওয়াও সাকিন থাকে, তাহলেও এক আলিফ টেনে পড়তে হয়। যদি জের থাকে, জেরের পরে যদি ইয়া থাকে, ইয়া সাকিন, তখনও এক আলিফ টেনে পড়তে হয়। এটাই হচ্ছে মাদ, এটাই বেসিক মাদ। হ্যাঁ, বাকি মাদ যেগুলো, সেগুলো যদি আপনি উচ্চারণ নাও করেন তাহলে কোনো সমস্যা নাই। বাকি ওই মাদগুলো আমরা আরো ইজিতে চিনে যাব, খুব সহজে বুঝে ফেলবো আমরা ওই মাদগুলো। যেহেতু এখানে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই পড়তে পারেন এবং এই অ্যালফাবেট গুলোও চিনেন, এই জন্য আমরা একটু এইভাবেও গেলাম। বাকি এই একদম আমরা এই যে ফাতহা, সরি, জবর জের পেশ যেগুলো আমরা পড়লাম, এগুলো আরবি টার্ম আছে, ওই টার্মগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ফাতহা কাসরা দম্মা, যেন সেগুলোর সাথে আপনারা পরিচিত হন। হ্যাঁ, এগুলো ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা নর্মালি এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে একটা হরফ শুরু এবং শেষ, সেটার উচ্চারণটা কিভাবে হয়, এটা ক্লিয়ার না আমরা? আমরা এটা ক্লিয়ার, তাই না? এই যে এখান থেকে দেখে আমরা এটা, এরপরে আমাদের অ্যাডভান্স লেভেলে এখানে আসবে, মাদে আসবো আমরা। তার আগে হচ্ছে আমাদের অ্যালফাবেট গুলো ক্লিয়ার হয়ে যেতে হবে। আমরা এখানে যারা আছি আমরা সবাই কি অ্যালফাবেট গুলো ক্লিয়ার না আলহামদুলিল্লাহ? আমরা কি এখানে এমন কেউ আছি যে আমাদের অ্যালফাবেট গুলো ক্লিয়ার না? অথবা এই যে আমরা আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করলাম, যে আমরা আমাদের ক্লাসটা এইভাবে ইনশাল্লাহ কন্ডাক্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই বিষয়ে আপনাদের যদি কারো কোনো পরামর্শ বা সুন্দর কোনো দিক নির্দেশনা থাকে তাহলে বলেন আলহামদুলিল্লাহ। বা আমরা কেউ কেউ কি শুনতে পাচ্ছে না মনে হয় না? উম, আমাকে কি শুনতে পাচ্ছেন না আপনারা? পাচ্ছি স্যার, আমরা শুনতে পাচ্ছি। আপনাদেরকে কিছু জানতে চাচ্ছে ওস্তাদ, তো একটু কাইন্ডলি যদি রেসপন্ড করেন। জি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার তাই না আলহামদুলিল্লাহ? ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, সাউন্ড ক্লিয়ার আছে উস্তাদ। রাইট। তাহলে আমরা এই যে আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম, আমরা আমাদের কোর্সটাকে কিভাবে ফ্রুটফুল করতে পারি, আমরা যেটা আমাদের কোর্সটাকে যেভাবে কার্যত আমরা একটা অবস্থানে নিয়ে যেতে পারি, এই বিষয়গুলো শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের এভাবে যদি আমরা আগে, আপনাদের কেমন অ্যাচিভটা কেমন হবে, বা এর চেয়ে বেটার কোনো অপশন আপনাদের কাছে আছে কিনা যদি একটু বলেন।
কোনো পরামর্শ বা এইভাবে আগান, আপনাদের কাছ থেকে ওই পরামর্শগুলো আমরা জানতে চাচ্ছি। ওকে। উম ঠিক আছে, তাহলে আমরা এইভাবে ইনশাল্লাহ আমরা আমাদের কোর্সে ইনশাল্লাহ আগাবো ইনশাল্লাহ। এবং আমাদের এই কোর্সের যেহেতু একদম উদ্দেশ্যই হচ্ছে যে আমরা এই কোর্সে একদম শুরু থেকে পড়বো, অ্যালফাবেট থেকে আমরা পড়বো ইনশাল্লাহ। এবং অ্যালফাবেট গুলো উচ্চারণের যে জায়গাগুলো সেগুলো আমরা ইনশাল্লাহ এই কোর্সে ক্লিয়ার করবো ইনশাল্লাহ, যে কিভাবে আমরা আমাদের উচ্চারণটাকে বা অ্যালফাবেটের যে প্রপার যে উচ্চারণ সেটাকে আরো কিভাবে সৌন্দর্য মণ্ডিত করতে পারি, খুব সুন্দরভাবে আমরা এটা বুঝতে পারি, সেগুলো জি ইনশাল্লাহ ওস্তাদ, আমরা এই তাহলে যে। ইন্ট্রোডাক্টরি কথাবার্তা তো আজকের জন্য শেষ করে দেন। সবাইকে একটু অনুরোধ করা হলো, তাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি অক্ষর জ্ঞান না থাকে, অক্ষর জ্ঞানহীন, কোরআনের অক্ষর জ্ঞান নাই এরকম মানুষ, হাদিসের পরিভাষায় উজাড় ঘর, যেখানে কেউ যায় না। তো অক্ষর, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেরই আছে অক্ষর জ্ঞান নাই। হ্যাঁ, ভেরি আনফরচুনেট দিস ইজ। তো তাদেরকে আপনারা ইনভাইট করতে পারেন। এবং ইউ নিড নট টু ওয়ারি ফর মানি, আমরা 500 টাকা করে রাখছি, কেউ যদি দিতে না পারে দরকার নাই, বাট ইনভাইট দেম টু জয়েন দি কোর্স। আল্লাহ হাফেজ, কোর্স শেষ করে দেন ওস্তাদ। থ্যাংক ইউ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।